করিয়েছে। আচ্ছা অফিসার সাহেব, দারোয়ানের ফোনটা কি আপনি পেয়েছিলেন? তখন অফিসার বলল, হ্যাঁ, ওর ফোনের কল লিস্ট গুলো চেক করেছি, অনেকগুলো আননোন নাম্বার থেকে কল আসছে, সবগুলো চেক করছি, সবগুলো দেখি যে আজপাড়া গায়ের একদম গ্রামের লোকদের দিয়ে রেজিস্ট্রেশন করা। আমি শুনে বললাম, এই তো, তাহলে নিশ্চয়ই একটা চক্রের সাথে ওর হাত আছে, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। অফিসারের কাছ থেকে নম্বরগুলো টুকে নিলাম, নিয়ে দেখি নাইমাকে যে নাম্বার থেকে ফোন দিয়েছিল সেই নাম্বার সবগুলোর সাথে মিল আছে। তার মানে দারোয়ানকে যে নম্বরগুলো থেকে ফোন দেওয়া হয়েছে নাইমাকেও সেই নম্বর থেকেই ফোন দেওয়া হয়েছে, শুধুমাত্র একটা নাম্বারের অমিল আছে। অমিল হওয়া নাম্বারটা একটা কালি দিয়ে টিক চিহ্ন দিয়ে রাখলাম, কেন জানি মনে হচ্ছিল যে রহস্যের জট এখনই খুলবে, এই নাম্বারটা সন্ধান মিললে সব সমস্যার সমাধান হয়ে যায়। কিছুক্ষণ পর অফিসারকে সেই নাম্বারটা দিয়ে বললাম, অফিসার এই নাম্বারটা একটু ট্র্যাকিং এ রাখতে হবে। তখন অফিসার আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলতেছে, কেন, এই নাম্বারটা আপনি কোথায় পেলেন? তখন আমি ওনাকে বললাম, আপনাকে একটা কথা বলতেই ভুলে গেছিলাম, আমার শালিকা নাইমার নাম্বারে অনেকগুলো নাম্বার থেকে বারবার কল আসতেছিল, সেই নাম্বারগুলো থেকে এমন ভাবে কল আসতেছিল যে ওর সাথে ভাব জমাতে যায়। এক পর্যায়ে আমার শালিকা যখন বিরক্ত হয়ে যায় তখন আমার শালিকাকে হুমকি দেওয়া হয় যে তুমি যদি আমার কথা না শুনো তাহলে তোমার বোনের মতো তোমার অবস্থাও করব। আমি সেদিন আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম এই কারণেই। তখন অফিসার আমার কথা শুনে বলতেছে, কিন্তু ওই লোকটা তো এমনও হতে পারে যে ওর আপুর মৃত্যু কিভাবে হয়েছে সেটা জানে, তাই সেটা বলে ওকে ভয় দেখাচ্ছে, কিন্তু এটার সাথে কেস সলভ হওয়ার কি সম্পর্ক? অফিসার কিছুক্ষণ পর চেয়ার থেকে উঠে নাম্বারটা নিয়ে একটা রুমে গেলেন, বললেন আপনি বসেন, আমি আসতেছি। কিছুক্ষণ পর উনি এসে বললেন, নম্বরটা ট্র্যাকে দিয়েছি, দেখা যাক কোনো রেসপন্স করে কিনা। আমি একটু অফিসারের দিকে ঝুঁকে বললাম, অফিসার আমি নিশ্চিত যে এটাই সেই খুনি, কিন্তু এরপর 2 দিন পার হয়ে গেল, থানা থেকে কোনো খোঁজ খবরই এলো না। ওদিকে দারোয়ানও জেলে বন্দি, ওকে অনেক টর্চার করার পরও মুখ খোলাতে পারতেছে না, মাথাটা ঝিমঝিম করতেছে, কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। ডাইনিং টেবিলে বসে বসে এসব ভাবতেছিলাম, হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলতে দেখি আমার শাশুড়ি আর নাইমা যেন আমাকে দেখে ঈদের চাঁদ পেয়ে গেল। ও তখন হাস্যোজ্জ্বল মুখে আমার দিকে তাকিয়ে বলল, কেমন আছেন দুলা ভাই? আমি তখন মাথাটা দুলিয়ে আমার শাশুড়িকে বললাম, কেমন আছেন আম্মু, তাড়াতাড়ি ভেতরে আসুন প্লিজ। শাশুড়ি মা ভেতরে ঢুকেই দেখি ওনার চোখে পানি, উনি কাঁদতে কাঁদতে বললেন, আমি দেখতে পাচ্ছি আমার মাইশা এই যেন আমার চারপাশে ঘোরাফেরা করছে। ওনার কথা শুনতে আমার চোখ দিয়ে যেন অঝরে পানি নেমে এলো। এই বাসা সমস্ত কিছু জুড়ে মাইশার স্মৃতি জড়িয়ে আছে, আজ এই বাসাটা মাইশা ছাড়া খা খা করছে। শাশুড়ি মাকে রুমে বসিয়ে দিয়ে নাস্তা বানাতে যাব, গিয়ে দেখি রান্নাঘরে নাইমা নাস্তা রেডি করতেছে। আমি ধীরে ধীরে নাইমার পাশে গিয়ে আলতো গলায় বললাম, তোমার আপু চলে যাওয়ার পর সবকিছু এলোমেলো হয়ে গেছে। নাইমা তখন নাস্তা রেডি করতে করতে আমাকে বলল, আপুর রেখে যাওয়াই সংসারটা না হয় আমি সামলে ফেললাম। নাইমার কথার মাঝে অব্যক্ত কথাটা আমি বুঝে ফেললাম, আজ সবকিছুই যেন পরিষ্কার হয়ে গেল, কিন্তু এটা তো কখনোই সম্ভব না। আমার সবকিছু যে মাইশাকে আমি দিয়েছি সেটা আমি অন্য কাউকে আর দিতে পারবো না। নাইমার কথার উত্তর আমি কি বলবো সেটা আচমকা ভেবে পেলাম না, সেখান থেকে চলে গেলাম। মুহূর্তের মধ্যে আমার ফোনে ফোন এলো, অফিসার ফোন করেছে। আমি বললাম, হ্যাঁ বলুন। তখন উনি বললেন, খুব ভালো একটা খবর আছে। মুহূর্তের মধ্যে আমার উত্তেজনা বেড়ে গেল, শুকনো একটা ঢোক বলে বললাম, কি ভালো খবর? আপনি যে নাম্বারটা দিয়েছেন সেখান থেকে সেই অমিল নাম্বারটাই রেসপন্স করেছে, আপনি তাড়াতাড়ি দ্রুত চলে আসুন, আমরা সব রেডি হয়ে আছি। এরপর আমি দ্রুত সেখান থেকে চলে যাই, গিয়ে দেখি অফিসার গাড়িতে বসে আছে। আমি